এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না, জনগণ পদত্যাগ চায় ডক্টর আসিফ নজরুল, জনগণ পদত্যাগ চায় মাহফুজ, জনগণ পদত্যাগ চায় সজীব ভুইয়ার। কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচরণ করতে। নির্বাচন চলা পর্যন্ত, এই নির্বাচন যতক্ষণ পর্যন্ত তফসিল ঘোষণা না হবে তার আগ পর্যন্ত এবং একটি সুষ্ঠু ধারার নির্বাচন হওয়া পর্যন্ত আপনাকে, আমাকে, আমাদেরকে এই সরকারকে শক্তিশালী করতে ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে সবাই মিলে পদত্যাগ যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস না করে সেজন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদেরকে সবাই ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন এরকম একটা খবরকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তার প্রেক্ষাপটে গতকাল 3টা রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন। বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশের আওয়ামী লীগের অবর্তমানে দুটোই সর্ববৃহৎ দল। সুতরাং আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো কেন ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্যনতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে লাইভটি দ্রুত শেয়ার করার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন আমাদের বাংলাদেশের 5ই আগস্টের পরে তথা জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের এই যে ভঙ্গুর একটি দশা, সেখান থেকে উত্তরণের জন্য জনগণের সমর্থন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসেছেন এবং দেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করে এসেছেন। সিন্স বিগিনিং থেকে, যেদিন থেকে রাষ্ট্র ক্ষমতায় তিনি বসেছেন সেদিন থেকেই মূলত কে ডক্টর ইউনূসকে চায় না, কারা চায় না, কেন চায় না, এবং ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে, তার একটা কিঞ্চিত মেঘ আপনারা গতকালকে টের পেয়েছেন যে কিছুটা সফলতার দিকেও যাচ্ছিল সেই সকল চক্রান্তকারী ব্যক্তিরা। চক্রান্তকারী ব্যক্তিদের ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই মূলত আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়েছে। মানে তাদের চিন্তা হচ্ছে যে ইউনূসের ষড়যন্ত্রে শেখ হাসিনাকে পালাতে হয়েছে এবং এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এক বাক্যে ভারত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সকাল সন্ধ্যা উঠে পড়ে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের ব্যাপারে তাদের কোনো ক্ষোভ, দুঃখ, বেদনা এই মুহূর্তে নাই। তাদের একটাই দুঃখ, একটাই বেদনা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এভাবে আসছে এবং ইউনূসের কারণে হাসিনাকে পালাতে হয়েছে। সে কারণে আপনি দেখবেন শেখ হাসিনার যতগুলো বক্তব্য, আওয়ামী লীগের যতগুলো বক্তব্য, তারা সেই বক্তব্যে সব সময় বলার চেষ্টা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস দখলদার, সুদি ইউনূস, এই সেই গালিগালাজ সকাল সন্ধ্যা করতে থাকেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলমান রয়েছে সেটা যদি রাজনীতিবিদরা, রাজনৈতিক নেতারা বুঝতে অক্ষম হন, এটাকে যদি সিম্পলি আপনি মনে করেন যে এটা সাধারণ বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে চলে যাক, প্রয়োজনে আরেকজনকে নিয়োগ দিব, চাইলে যাক না, লোকের কি অভাব নাকি, এই চিন্তা লালন করে যে সকল মানুষরা রাজনীতি করছেন তারা ভুলের মধ্যে নিজেদেরকে নিপাতিত করেছেন এবং আপনার এই ভুল সিদ্ধান্ত এবং বক্তব্যের কারণে বাংলাদেশের বিশাল আকারে সমস্যা তৈরি হবে, যেটা আপনি ভাবতেও পারেন না। আপনারা নিশ্চিত থাকেন, নিশ্চয়ই আমরা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ বিজয় হয়েছে। কিছু কিছু সময় আপনি মনে রাখবেন যে সন্তান অনেক টাকা পয়সা ইনকাম করে, কিন্তু পরিবারটা টিকিয়ে রাখে একজন মুরব্বী, একজন বয়স্ক মানুষ, একজন বাবা কিংবা দাদারা। এই বাংলাদেশের জুলাই বিপ্লবটা হয়তো আমাদের সকলের প্রচেষ্টায় সম্মিলিতভাবে হয়েছে, কিন্তু এই জুলাই বিপ্লবটাকে টিকিয়ে রাখার জন্য যে সকল জায়গার শক্তিশালী ভূমিকা পালন করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এবং সে কারণেই ভারত সকল ষড়যন্ত্র করেও এখন পর্যন্ত পার পায়নি, এবং সে কারণেই এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বহু নালিশ ট্রাম্পের কাছে করার পরেও কোনো কিছু হয়নি। আমেরিকার নির্বাচনের পরে শেখ হাসিনা ষড়যন্ত্র করেও, ট্রাম্পের ছবি নিয়ে শয়তানি করতে চাইয়েও, তারপরেও এখন পর্যন্ত বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কিছু করতে পারেনি, বিকজ অফ সেই ইন্টারন্যাশনাল একজন ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, বিশ্বের সব জায়গায় তার সম্মান অবধারিত।
আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষোভের ভাষায় বলুক, ষড়যন্ত্রের ফাঁদে পড়ে বলুক, কিংবা মন খারাপ করে বলুক, শারীরিক অসুস্থতার জন্য বলুক, তিনি তো সামহাও তিনি প্রকাশ করেছেন যে আমি এরকম যদি চলতে থাকে তাহলে আমি দায়িত্ব পালন করব কিভাবে। কিন্তু সেটাকে নিয়ে যেভাবে মার্কেটিং হয়েছে সেটা হয়তো এনসিপি এবং নতুন যে সংগঠন রয়েছে তারা হয়তো তাদের জায়গা থেকে দেখা করেছেন, এবং কিছু কিছু উপদেষ্টাও আমার কাছে মনে হয়েছে সেই উপদেষ্টাদের উপরে যেরকম বাংলাদেশের জনগণের ক্ষোভ রয়েছে, যেটা ক্ষোভ বলতে তারা তো আসলে আমাদের কোনো শত্রু না, আমার সাথে তো কারো কোনো জমি জমা নিয়ে গ্যাঞ্জাম নাই, আপনার সাথেও নাই, বাংলাদেশের যারা অনলাইনে ইউটিউবে ফেসবুকে আমাদের ভক্ত কথা শোনেন আপনার সাথে তো আমার কোনো গ্যাঞ্জাম নাই, কারোর সাথে কোনো মারামারি নাই। উদ্দেশ্য একটাই ছিল যে বাংলাদেশের জায়গাটাকে সুন্দরভাবে তারা পরিচালিত করবে, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, আমরা যে দায়িত্ব তাদেরকে দিয়েছি এই দায়িত্ব তারা সুষ্ঠুভাবে পালন করে জুলাই বিপ্লবের যে চেতনা সেইটাকে ধারণ করে তারা লালন করে পালন করে তারপরে চলবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু উপদেষ্টা ইতিমধ্যেই জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি বলেন কিংবা তাদের বৈপরীত আচরণ বলেন সেটা জাতির কাছে প্রমাণ পেয়েছে, প্রকাশ পেয়েছে, এবং জাতি যেটা বিশ্বাস করে ওটাকে নতুন করে আর মানে আপনার কাভার আপ দেওয়ার কোনো সুযোগ নেই। আমার কাছে মনে হচ্ছে ওই সকল উপদেষ্টাও তারা তাদের স্বার্থের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগটাকে সামনে নিয়ে এসেছে, আর নিজেদের পদত্যাগগুলোর আর কোনো খবর নাই। বাংলাদেশে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে শত হাজার বার দরকার, কিন্তু দুই একজন উপদেষ্টা যাদের নাম আমি বারবার বলে গীবত শেকায়েতের মধ্যে জড়াইতে চাই না, রাজনৈতিক গীবত আমি যেটাকে বলছি, এটা ওই অর্থে আমি যেহেতু প্রতিদিনই সমালোচনা করি এটা করা উচিত, কিন্তু আমি আজকে অনেকগুলো ভিডিওতে তাদের ব্যাপারে বলেছি, আমি নতুন করে বলতে চাই না। সেই ব্যক্তিদেরকে আমি মনে করি যে তাদের অনৈতিকতার জন্য তো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হারাবো কিংবা ইউনূস সাহেবের কাদের উপরে ভর করে তারা চলবে, এটা হতে পারে না। আসলে বাংলাদেশে আমাদের সমস্যাটা হচ্ছে কি, চতুর্মুখী একটি সমস্যা, এবং বিদেশি গোয়েন্দা সংস্থাদের কাজগুলো বুঝে ওঠা একটু টাফ। যেমন আপনি একদিকে দেখবেন যে আপনার মতাদর্শের মতো করে আমার একটা বক্তব্য আপনার পছন্দ হয়েছে, আমি আপনাকে এই বক্তব্যটা দিলামও, আপনার ভালোও লাগবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একই ব্যক্তি ভিন্ন জায়গা থেকে অন্য আরেকটি উদ্দেশ্যের জন্য গোপনে কাজ করছি, যেই কাজটা হয়তো আপনার কাছে আপনি জানেনও না, বা জানলেও আপনার কিছু করার থাকে না, কিন্তু আপনি বক্তব্যের প্রেমে পড়ে ওই গোপন তথ্যটি আর জানতেও চান না। বাংলাদেশে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে জুলাই বিপ্লবের সময় অনেকে অনেক অ্যাঙ্গেল থেকে কাজ করেছে, কেউ রাজপথে কাজ করেছে, কেউ 16 বছরের জুলুম নির্যাতন সহ্য করে কাজ করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ছাত্র বন্ধুদের ডাকে আমরা সাড়া দিয়েছি, সবাই গিয়েছে, সবাই জানে পৃথিবীর যে ছাত্রদের কাছে যে লোক নেই এটা পৃথিবীর সবাই জানে। এই জনশক্তিগুলো সমগ্র মানুষ, বিভিন্ন দলমতের মানুষরাই নেমেছে, এটা তো আপনাকে স্বীকার করতেই হবে। যদি সেটা আপনার বিশ্বাস না হয় তাহলে এনসিপির দুদিন আগে যে একটা অনুষ্ঠান গেল ওইদিকে তাকান, নির্বাচন কমিশনের যে দখল দিতে গেল তখন সেখান থেকে সামনে 50-60 জন মানুষ কিন্তু ছিল না। এটা এর মানে এই নয় যে এই দলটি সুপ্রতিষ্ঠিত হতে পারবে না, অবশ্যই পারবে। দল এক জিনিস, আন্দোলন আর এক জিনিস। আবার দেখেন আপনারা আমাদের হাসনাত আব্দুল্লাহর ডাকে সব রাজনৈতিক দল উপস্থিত হলো, তখন আমাদের কমন একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে আমাদের এই আন্দোলনটা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, সবাই গিয়েছে। কিন্তু আজকে যদি ওই একই জিনিস ব্যক্তির বা কোনো দলের আন্ডারে ডাকে সেখানে অনেকেই যাবে না, এবং সেখানে কিন্তু ফ্লপ খাবে, তাতে অনেক বড় নেতা হলেও কিছু করার নেই। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রটা, প্রথম ষড়যন্ত্র হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র। দ্বিতীয় ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগের চলমান ষড়যন্ত্র, আর তৃতীয় ষড়যন্ত্র হচ্ছে আমাদের ভিতরে এই ঘাপটি মারা কিছু দালাল কিংবা বিন্দেশি তাবেদার কিংবা দালাল, যারা আমাদেরকে বুঝাচ্ছে যে তারা আমাদের, কিন্তু আসলে আমাদের না, এরকম কিছু ব্যক্তি হতে পারে। আর কিছু মানুষ আছে আসলেই ইনোসেন্ট, তাদেরকে আমি দোষী মনে করি না, কিন্তু তারা পদের কাছে জিম্মি হয়ে গিয়ে এখন চাকরিতে যুক্ত হলে যেরকম মানুষ অফিস করে, লেফট রাইট করে, সকাল সন্ধ্যা উপস্থিত হয়, এর বাইরে আর কিছু বোঝে না। আমি সে কারণে রাগান্বিত হয়ে আজকে বলেছিলাম যে আমাদের ইভেন সজীব ভুইয়ারও পদত্যাগ করা উচিত, কারণ আমি দেখেছি 9 মাস আগেও যা করেছে এখনো তাই। আপনি বাংলাদেশের এখন পর্যন্ত বিপ্লবী চেতনা ধারণ করার কিচ্ছুই আমরা পাচ্ছি না, তাহলে তার কি ওই জায়গাটায় তিনি অবশ্যই বাংলাদেশের একজন
আমাদের সেই বিপ্লবের আন্দোলনের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, ছাত্রদের নেতৃত্ব দিয়েছে, সে কারণে তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই ধন্যবাদের পাশাপাশি এটাও মাথায় নিতে হবে যে আজকের তারা যারা ওখানে বসে আছেন তারা আমাদেরকে কি উপহার দিতে পারছে। আপনারা যদি না পারেন পদত্যাগ করেন। আমি আসিফ নজরুল সাহেবের উপরে আজকের থেকে প্রায় 6 মাস 7 মাস আগ থেকে তার পক্ষে বহু ভিডিও দিয়েছি, আপনারাই সাক্ষী। কিন্তু আমি যখন দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না, তখন আমি বাধ্য হয়ে তার জন্য লাইভ করেছি। আমি দেখেছি মাহফুজ সাহেব যখন একটি রাজনৈতিক দলকে সম্পূর্ণ প্রতিপক্ষ বানাচ্ছে, অনৈক্য তৈরি করছে, আমি তার বিরুদ্ধে কথা বলেছি। কথা আমাদেরকে বলতে হবে। আজ বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প নাই। বিএনপির অনেক নেতারা মনে করেন, সিনিয়র অনেকেই মন্তব্য হয়তো বিভিন্ন জায়গায় করে বসেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলে হয়তো অন্য কেউ চলে আসবে, কোনো সমস্যা নেই। সমস্যা কি হবে সেটা বোঝার মতো দক্ষতা আপনার হয় নাই। সমস্যা কি হবে সেটা বুঝবেন যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা হারাবো। ডক্টর মোহাম্মদ ইউনূসকেই আমাদেরকে রেখে তারপরে এই যে বর্তমান সরকার রয়েছে, আমি মনে করি এই সরকারের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে যে কোনো মূল্যে পদত্যাগ করিয়ে তারপরে সেখানে রিফর্ম করা উচিত, নতুন লোক সংযুক্ত করা উচিত। এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিকও যারা এই ধরনের ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে খামখেয়ালিপনা বক্তব্য দিচ্ছেন, আমি মনে করি এটাই আওয়ামী লীগ জোয়ার পেয়ে যাবে এবং আওয়ামী লীগের সেই জায়গায় সহযোগিতা হবে। আওয়ামী লীগ এবং ভারতের তখন সাহায্য হয়ে যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতনের জন্য সবাই মিলে একই মন খারাপ করে চলে যাবে। অন্যদিকে আবার আপনারাও নামবেন, অন্যদিকে বিদেশি ষড়যন্ত্রও চলমান থাকবে। একজন মানুষ কতদূর আর সহ্য করবে? সে কারণে আমি বলছি, আমরা সবাই মিলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। সে বিএনপি হোক, জামাত হোক, অন্য দল হোক, আপনাদের প্রত্যেকের স্বার্থেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প এই মুহূর্তে নেই। তবে যেই সকল উপদেষ্টাদের ইতিমধ্যেই দালালি প্রকাশ পেয়েছে, যারা আমাদেরকে জুলাই বিপ্লবের সেই ইতিহাসকে সুন্দরভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে, তাদের পদত্যাগ চাইতে আমার আপনার কারো কোনো দ্বিমত নেই। তবে সেটাও হতে হবে ষড়যন্ত্রবাদীদের সাথে তাল মিলিয়ে নয়। আমার প্রয়োজনে আমরা তাদেরকে সেখান থেকে সরাবো, আমার প্রয়োজনে আমরা তাদেরকে সেখানে বসাবো। আমরা কোনো ব্যক্তি স্বার্থে কারো বিরোধিতা করতে চাই না। প্রিয় বন্ধুরা আমার, আজকের সে কারণে আগামীর বাংলাদেশের কয়েকটা দিন, এবং কয়েকটা দিন না, আমি মনে করি নির্বাচন চলা পর্যন্ত, এই নির্বাচন যতক্ষণ পর্যন্ত তফসিল ঘোষণা না হবে তার আগ পর্যন্ত এবং একটি সুষ্ঠু ধারার নির্বাচন হওয়া পর্যন্ত আপনাকে, আমাকে, আমাদেরকে এই সরকারকে শক্তিশালী করতে ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে সবাই মিলে পদত্যাগ যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস না করে সেজন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদেরকে সবাই মিলে একটি নির্বাচনের পথে যেতে হবে। আওয়ামী লীগ উৎপেতে পথে আসে, যে কোনো মূল্যে আওয়ামী লীগ আপনাদের পাশে এসে দখলদারিত্ব করতে চায়। অতএব বাংলাদেশে আপনাদেরকে একদম আওয়ামী লীগ নামটা ভুলে যেতে হবে। এই ফ্যাসিস্টদের সকল কর্মকাণ্ড ভুলে গিয়ে আপনার মুখের মধ্যে থাকবে, বিএনপির কাছে নাম থাকবে এখন বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, অন্য অন্য দল। জামাতের কাছে নাম থাকবে জামাত, হেফাজত, চরমোনাই, অন্য অন্য বিএনপি সহ তাদের দল। এরাই আপনার বন্ধু প্রতিম দলের বাহিরে আর কাউকে নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই। যদি করেন তাহলে আপনাদেরকেই ক্ষতির মধ্যে ফেলাবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব দাঁত থাকতে দাঁতের যে মর্ম সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং এই দাঁত থাকতে আমাদের দাঁতের যত্ন নিতে হবে। তেমনি আমি বলছি, আমাদের এই যে যুবকদের যে সংগঠন, ছাত্রদের যে সংগঠন, তাদেরও অযাচিত বক্তব্য অনৈক্য তৈরি করে এই ধরনের মন্তব্য বক্তব্য আপনারা দিবেন, আর আপনাদেরকে সবাই গলার মালা পরিয়ে হাঁটবে সেই চিন্তায় ঘুরে বালি। এই বাংলাদেশের জুলাই বিপ্লব হয়েছে সত্য, বিপ্লবের পরবর্তীতে আপনি প্রতিদিনই আপনি ব্ল্যাঙ্ক চেক পাবেন না। আপনার এখন প্রত্যেকটি শব্দ চয়নকেই রাজনীতিবিদরা ভুল ধরবে, আলোচনা করবে, সমালোচনা করবে। অতএব এতদিন আপনাদের প্রতি স্নেহ থাকলেও বাস্তবতার নিরিখে আপনারা দেশ বিরোধী কিংবা জাতির বিভিন্ন জায়গায় ক্লান্তি লগ্নে সুন্দর ভূমিকা পালন করতে না পারলে আপনারা আলোচনা সমালোচনার মধ্যে থাকবেনই, এতে কোনো সন্দেহ নেই। অতএব ছাত্র বন্ধুদেরও উচিত আমাদের সেই সকল জায়গায় সংযত আচরণ করা। এনসিপির উচিত সংযত আচরণ করা, জামাতের উচিত সংযত আচরণ করা, বিএনপির উচিত সংযত আচরণ করা, ইসলামী আন্দোলন সহ সকল রাজনৈতিক দলের উচিত সংযত আচরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করা। আমি গত কালকের যে ভিডিওটি দিয়েছি, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে বিভিন্ন পেজে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সেখানে যে আহ্বান করেছি সেই একই আহ্বান আজও করছি।
সব রাজনৈতিক দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরত্ব কমাতে হবে, প্রত্যেকের সেখানে যেতে হবে এবং ইউনূসবিহীন বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না, হতে দেয়া যাবে না। ইউনূস সাহেবকে রেখেই সব কাজ সমাধান করতে হবে, না হয় আরেকটি চক্র এখানে এসে ১-১১-র মতো নতুন কিছু সৃষ্টি হবে, ভিন্ন কোনো কিছু তৈরি হতে পারে, এমনকি অনিশ্চিত রাজনীতি হয়ে যেতে পারে। অতএব নিশ্চিত রাজনীতিতে আমি মনে করি আপনারা দূরদর্শিতার পরিচয় দিবেন। ক্ষমতায় হয় বিএনপি যাবে, নয় জামাত যাবে, নয় অন্য কেউ যাবে, এই তো। না হয় যারা যাবে না তারা বিরোধী দল হবে, এই তো। তা আমাদের এত চিন্তার কি আছে? আমরাই যেখানে বাংলাদেশকে 16 বছর জুলুম নির্যাতনের শিকার ছিলাম, অতএব আমরা কেন একে অপরের সাথে এখন সংঘাতে জড়িয়ে গিয়ে ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিব? এটা কোনোদিনই দেশের জন্য ভালো হবে না, হবে না, হবে না। আসুন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে পরিকল্পনা নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আমরাও সেই পরিকল্পনার ফাঁদে পাড়া না দেই। তবে এটাও বলতে হবে যে আমার কাছে মনে হচ্ছে যে ইউনূস সাহেবের এই পদত্যাগের বিষয়টিকে নিয়েও দু একটি ছোট ছোট রাজনৈতিক দলের ছোট কিছু শিশু সদস্যরা হয়তো বা ক্যাম্পেইন করে এটাকে মাঠ ঘোলাটে করার চেষ্টা করেছে, সেটাও অন্যায়। আপনারা এই কাজটিও সঠিক করবেন না। যদি আপনারা মনে করেন আপনাদের কোনো অপরাধ ঢেকে রাখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করবেন, সেটা জনগণ কিন্তু কোনোদিন আপনাদেরকে ছাড় দিবে না। একদম সহজ কথা। আমার ভালো লাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, তোমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে আমাদের আপত্তি নেই। শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াবা, আপত্তি নেই। কিন্তু তুমি আমাদের দেশের মধ্যে যে সকল রাজনৈতিক দল মজলুম, তাদের একে অপরের বিরুদ্ধে কুৎসা রটাবা, বিরোধিতা করবা, ষড়যন্ত্র করবা, সেটা মেনে নেব না। হোক সে বিএনপির, হোক সে জামাতের, হোক সে অন্য দলের, প্রত্যেকের প্রতি প্রত্যেকের রেসপেক্ট করেই আগামী নির্বাচনী পদ্ধতিতে আমাদেরকে যেতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সেই উদাত্ত আহ্বান জানিয়ে, লাইভটি শেয়ার করার উদাত্ত আহ্বান জানিয়ে এখানেই বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন এরকম একটা খবরকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তার প্রেক্ষাপটে গতকাল 3টা রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন। বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশের আওয়ামী লীগের অবর্তমানে এই দুটোই সর্ববৃহৎ দল, সুতরাং এই দুটো যেতেই পারে। যদি একটা প্রশ্ন আছে, জামায়াতে ইসলামের নিবন্ধন নেই, এখন পর্যন্ত তাদের নিবন্ধন স্থগিত আছে, সেটা শুনানি চলছে। আর এনসিপিও গেছে, এনসিপিরও নিবন্ধন নেই এবং এনসিপি কোন বিবেচনায় এতটা প্রায়োরিটি পায় এই প্রশ্ন আছে। আর জবাব সম্ভবত আমরা জানি, এটা ডক্টর ইউনূসের নিজের দল, এটা সরকারের দল, এটা কিংস পার্টি। সে কারণে জনাব নাহিদ ইসলাম তারও আগের দিন ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারেন। এখন কেউ কেউ বলছেন এই বৈঠকগুলো হওয়ার মাধ্যমে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেটা অনেকটা সামলানো গেছে। আমি বিশ্বাস করি না। আমি এই যে বক্তব্য যাদের, এই ইন্টারপ্রিটেশন যাদের, আই ডোন্ট বাই দিস। আমি কোনোভাবেই মনে করি না এই বৈঠকগুলো কিছু অ্যাড করতে পেরেছে, বরং কিছু নেগেটিভিটি হবারও সম্ভাবনা আছে। কেন আমি মনে করছি? এনসিপিকে ধর্তব্যের মধ্যে রাখার কিছু নাই। আই রিপিট, এনসিপিকে ধর্তব্যের মধ্যে রাখার কিছু নাই। দিনের শেষে যখন রাজনীতি মাঠে গড়াবে, ভোটের রাজনীতি হোক আর মাঠে শক্তি প্রদর্শনের রাজনীতি হোক, তাতে এনসিপি কিছুই না, শুধুমাত্র সরকারের প্রিভিলেজ প্রাপ্ত বলে তারা এই জায়গায় আছেন। আর আমাদের একটা সহানুভূতি অনেকেরই আছে, আমার নিজেরও আছে। এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এই জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাদের মধ্যে আছেন, আরও অনেকে করেছেন, তারা তার মধ্যে আছেন। সেই কারণে বাকিদের কথা আমরা যদি মনে করি, জামায়াতে ইসলামী বা বিএনপি, বিশেষ করে এই মুহূর্তে বিএনপির সাথে সরকারের ইন্টারাকশন কি আমাদের ট্রাস্টের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন, সেটার উপর ডিপেন্ড করে। আরও যদি যোগ করতে চাই, সরকার, বিএনপি এবং সেনাবাহিনী, বাংলাদেশে এই মুহূর্তে এই 3টা জিনিসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাদের মধ্যকার যে ইন্টারাকশন, তাদের মধ্যকার যে সব কিছু মিলে একটা ইকুইলিব্রিয়ামের পয়েন্টে পৌঁছা, এটার উপরে ডিপেন্ড করবে। আমি জানি অনেকেই তাত্ত্বিকভাবে বলতে আসবেন মিলিটারিকে আলাদা এন্টিটি হিসাবে আমি দেখাচ্ছি কেন। আমি শুরু থেকেই বলেছি, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা পছন্দ করি বা না করি, আমরা চাই বা না চাই, এই ধরনের একটা কিছুটা সেপারেট এন্টিটি মিলিটারির আছে। যাই হোক, আমরা মূল জায়গায় দেখব যে কি হয়েছিল এবং বিএনপিকে ডেকে নেওয়া বা বিএনপি যাওয়া, লাভের লাভ কিছু হয় নাই, কিচ্ছু কাজ হয় নাই। এবং আমি মনে করি যে সরকারের সাথে বিএনপি যে দূরত্ব ছিল সেটা রাদার বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তার আগে একটু জানতে চাই যে কি কি কথা হলো, মানে আমরা পরবর্তীতে যে দেখেছি প্রত্যেকটা দল বেরোনোর পর ব্রিফ করেছে, বিএনপি তার নির্বাচনের জন্য একটা স্পেসিফিক রোড ম্যাপ চেয়েছেন, তারা উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কথা বলেছেন, তাদের বিতর্কিত উপদেষ্টা আমরা জানি 3 জন উপদেষ্টার অপসারণ চাইছেন, তারা নিরাপত্তা উপদেষ্টা এবং 2 ছাত্র উপদেষ্টা, তারা বিচার করবেন, তারা সংস্কার করবেন, সবই বলছেন। জামায়াতে ইসলামী বেরিয়ে এসে নির্বাচনের ব্যাপারে খুব স্পেসিফিক টাইম না হলেও তারা ইঙ্গিত দিয়েছেন যে মিড ফেব্রুয়ারির আগে, মানে রমজানের আগে অথবা সর্বশেষ রমজান মানে ঈদের পরপর এরকম একটা মোটামুটি একটা স্পেসিফিক ডেটের দিকে যাওয়ার কথা তারা বলছেন। তবে তারা সংস্কার বিচার এগুলো দৃশ্যমান করার কথা বলেছেন। লম্বা তালিকার কথা এনসিপি এসে বলেছেন, বলতেই পারেন তাদের তালিকা লম্বা হবে, এটাই খুব স্বাভাবিক। তারা অনেক কিছু বলেছেন, তারা জুলাই সনদের কথা বলেছেন, তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছেন, আওয়ামী লীগের আমলে সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার কথা বলেছেন। সো এই সবগুলো জিনিস আসলে তাদের কাছে এসছে। তো এখন এটা হলো তাদের দিককার বক্তব্য। এখন যে কারণে বলছি যে মূল যে ফ্যাক্টর, আমি আবারও বলছি কাউকে ছোট বড় করার কোনো ইচ্ছে নেই আমার, কিন্তু সরকার, বিএনপি, সেনাবাহিনী এই 3টার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক মতো প্রতিষ্ঠিত হওয়ার উপরই ডিপেন্ড করবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন কতটা স্মুথ হবে। বিএনপির ক্ষেত্রে বিএনপিকে ডেকে বা বিএনপি গিয়ে কোনো লাভ হয়নি কেন? মানে ডক্টর ইউনূস অত্যন্ত বাজে একটা বার্তা দিয়েছেন। ডক্টর ইউনূস হুইমজিক্যালি কাজ করেছেন তা মনে করি না, কিন্তু এই বার্তা উনি বিএনপিকে দিয়েছেন, জাতিকেও দিয়েছেন। সেটা হচ্ছে বিএনপির সাথে তিনি যখন বসেছেন, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা পরিষদে যে কেউ থাকতে পারেন, আমরা আগে দেখতাম তার সাথে মিটিংয়ে সাধারণত সিনিয়র কোনো উপদেষ্টা, জনাব আদিলুর রহমান, জনাব আসিফ নজরুল, এই ধরনের লোকজন থাকেন। গতকাল আলী রিয়াদ ছিলেন ঐক্যমত্য কমিশনের, আর সাথে আসিফ মাহমুদ ছিলেন। আমরা খেয়াল করব বিএনপি যে লোকজনকে, যে সব উপদেষ্টাকে অপসারণের জন্য দাবি জানাচ্ছে, সেই সব লোকজনের মধ্যে সবচেয়ে বেশি, মানে যার সাথে প্রধান সংঘাত আমরা এভাবে বলবো, জনাব ইশরাক হোসেনের সাথে মূল সংঘাত হয়েছে জনাব আসিফ মাহমুদের, যিনি এলজিআরডি মন্ত্রী বা উপদেষ্টা। তাকেই তারা রাখার মাধ্যমে বিএনপিকে প্রমাণ বলে দিলেন যে তোমার কথার কোনো পাত্তা টাত্তা আমি আসলে দেব না। বিএনপির কথা পাত্তা নাও দিতে পারে, কিন্তু এই যে আসিফ মাহমুদকে এখানে রেখে বিএনপির সাথে মিটিংয়ে সরকার বিএনপিকে তাচ্ছিল্য করলো, সরকার বিএনপিকে বিদ্রুপ করলো, এটা বিএনপি, আমি আশা করি, আমি বিশ্বাস করি এটা বিএনপি বুঝতেও পেরেছে, বিএনপিগুলো বুঝতে হবেও। তারও আগে মিটিং চাওয়া হয়েছে, যেটা সবচেয়ে হাস্যকর ব্যাপার। এই ধরনের একটা সংকটের মুহূর্তে ইভেন বিএনপির প্রতিও বিএনপির প্রতি উনি গোসা করেছেন প্রধান উপদেষ্টা, ফর শিওর, এটা আমরা দেখেছি। কারণ বিএনপি যখন, বিএনপি এভাবে স্পেসিফিকলি না বলে আমরা এভাবে যদি বলি, যারা ইশরাক হোসেনের সমর্থকরা যখন রাস্তায় নেমেছেন, রাস্তায় ব্লকেট দিয়েছেন, তখন ওনাদের খুব গোসা হয়েছে, আর কারো ক্ষেত্রে হয়নি। সো বিএনপির উপর যদি ওনার গোসা থেকেও থাকে, বিএনপিকে ডেকে তার কথা বলা উচিত ছিল। একটা ব্যক্তিগত পর্যায়ে স্কুল বয়ের মতো ব্যাপার না যে আমি তোমার সাথে কথা বলবো না, আড়ি নিয়েছি। বিএনপি দফায় দফায় তার সাথে কথা বলতে চেয়েছে, জামায়াতে ইসলামী চেয়েছে, শেষ পর্যন্ত দেওয়া হলো। এবং অবিশ্বাস্যভাবে যেদিন, মানে গতকাল যখন তাদের দেখা হবার কথা, সকাল থেকে আবার এটা ছড়িয়ে পড়েছিল যে সাক্ষাৎ নাকি নাও হতে পারে। তো সুতরাং আসলে চাওয়া হয়েছে, অনেকে এই চাপ দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আলাপ হচ্ছে বলে উনি আসলে একটা দায়সারা, আমি এই জায়গাটায় আসছি, উনি আসলে একটা দায়সারা দেখা করেছেন বিএনপির সাথে। এনসিপির সাথে নিশ্চিতভাবে আন্তরিক দেখা তার হয়েছে, কারণ উনি ওদের প্রতি আন্তরিক, জামায়াতের সাথেও হতে পারে আমি জানি না, কিন্তু বিএনপির সাথে একটা দায়সারা বৈঠকই তিনি করেছেন। এর মাধ্যমে আসলে লাভের লাভ কিছু হয় নাই। ইভেন এই যে দেখা করে এই দাবি দাওয়া পৌঁছে দিয়েছে, বিএনপির সব দাবি দেওয়া তো উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা জানেন, জামায়াত কি বলে তাও জানেন, এনসিপি কি বলেন তাও জানেন। তো এটা বসিয়ে লাভ কি হয়েছে? সরকার যদি সত্যিকার অর্থে কিছু মেন করতে চাইতো, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা একটা রুদ্ধদ্বার বৈঠক হওয়া উচিত ছিল প্রধান উপদেষ্টার সাথে, যেখানে তিনি প্রেসাইজলি আসলে বলবেন কি করবেন না করবেন। এবং আরও ভালো হতো সবগুলো পক্ষ, শুধু এই 3 দল না, এই মাঠে এনসিপির যে শক্তি আছে তার সমান বা তার চেয়ে বেশি শক্তি আছে, এবং বহু দীর্ঘ সময় ধরে শেখ হাসিনা বিরোধী লড়াই করেছে, এরকম দল আছে, তাদের প্রত্যেকের একজন করে, এরকম একজন করে, বিএনপিরও একজন, নট মোর দেন দ্যাট, জামায়াতের একজন, এভাবে যদি নেই, তাতে 10-12 জন 15 জন মানুষ হতে পারে, একদম ক্লোজ ডোর একটা মিটিং হয়ে তার উচিত হতো সেখানে একটা কনসেনসাসের চেষ্টা করা প্রত্যেক বিবাদমান গ্রুপগুলোকে নিয়ে। সেটা তো প্রয়োজনে তিনি লম্বা সময় নিয়ে বসবেন, তিনি যদি সত্যিকার অর্থে চান যে এই সমস্যার সমাধান বা অন্তত উত্তেজনা প্রশমিত করবেন।
তিনি সেটা চান নাই, তিনি সেটা চান না। আমি সকালে যে ভিডিও করেছি সেখানেই জানিয়েছি যে এটা এক ধরনের ইভেন হুমকিও আছে, যে তোমারই শুধু লোকটোক না, আমাদেরও জনগণ আছে। এবং এই জনগণের ইন্টারপ্রিটেশন, আবার কেউ কেউ গণভোটের কথা বলছেন, যে সেদিকে যাচ্ছি না, কিন্তু আমার মনে হয় এই জনগণ বলতে তিনি বোঝাতে চাইছেন তিনিও লোক নামাবেন মাঠে। মানে সরকার রীতিমতো বিএনপিকে চ্যালেঞ্জ দিচ্ছে, ধমক দিচ্ছে, এবং গতকাল বৈঠকে সেটা প্রমাণও করেছে। সুতরাং এই বৈঠকগুলো অর্থহীন। আমি মনে করি বাংলাদেশ সামনে শক্তি প্রয়োগের মাধ্যমেই পরস্পরের আলোচনা, মানে শক্তি প্রয়োগ মানে এই না আলোচনা বন্ধ করা, শক্তি প্রয়োগের মাধ্যমেই আলোচনার পথ তৈরি হয়। সরকার যেহেতু শক্তি প্রয়োগের মতো স্টেটমেন্ট দিয়েছে, আমার মনে হয় বিএনপিকেও তার মাঠের শক্তি দেখাতে হবে ইনক্রিজিংলি। সে মানে এই না যে অবরোধ করে ফেলতে হবে, তাদেরকে প্রচুর সমাবেশ করতে হবে, তাদেরকে সমাবেশের মাধ্যমে তাদের দাবি দাওয়া জানাতে হবে, সারা দেশে তাদের কত লোকজন আছে এইটার শোকেসিং সরকারকে করতে হবে। আমার মনে হয় এই সরকার খুবই বাজে ডিলুশনে ভুগছে যে অসংখ্য মানুষ তার জন্য নেমে যাবে। মানে প্রায় অনেকে বলেন যদি তাই হয়, এটা একটা ফানের মতো করে ফেসবুকে বলছেন, ডক্টর ইউনূস তো রিজাইন করছিলেন, তিনি রিজাইন করে এনসিপিতে জয়েন করে একটা ইলেকশন করুন, করে বিএনপির বিরুদ্ধে জিতে এসে যাবতীয় সংস্কার, পোর্ট, করিডোর যা যা দেওয়ার সেগুলো দিন। সরকার মনে করছে এটা মনে করলে এটা করতে পারত, কিন্তু সরকারও সম্ভবত জানে, কিন্তু ডিলুশনটা কেন আমি আসলে জানি না। সরকার একটা অত্যন্ত বাজে খেলার দিকে নেমেছে। সরকারের উচিত হবে, প্রধান উপদেষ্টার উচিত হবে, আবারও বলছি, সেনাবাহিনী এবং বিএনপি সরকার এর ট্রায়ো প্রয়োজনে তারা তাদের মতো করে আলোচনা করবে, বসে তারা ডিএসকালেট করবে। সরকার সেনাবাহিনীর সাথেও, সেনাপ্রধানের সাথেও উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন। এগুলো কোনোটাই আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না। এবং আমরা যদি এই বৈঠকের পর দেখি যে তারা অন্তত একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ, আমরা দেখেছি প্রেস সচিব আবারও সেই কাট অফ ডেট 30 জুন এসব ফালতু আলাপ দিচ্ছেন। এসব আলাপের কোনো মানে নাই। ওনাদেরকে একদম বলে দিতে হবে এটা জানুয়ারির শেষ, ফেব্রুয়ারি মাঝামাঝি এরকম। ইভেন তারা যদি মনে করেন রমজানের পর হবেন, তারা এটা বিএনপি মানবে কিনা ডিফারেন্ট ডিসকাশন, তাদেরকে বলতে হবে যে এটা মিড অফ এপ্রিল হবে, এরকম কিছু একটা তাদেরকে আসলে বলতে হবে, বা ফার্স্ট উইক অফ এপ্রিল এভাবে বলতে হবে। এটা যদি না হয়, এটা যদি না দেখি, তাহলে আমরা বুঝবো আদতে তাদের কোনো আন্তরিকতা এই সমস্যা সমাধানের ক্ষেত্রে নাই। তারা পরিকল্পিতভাবে দেশটাকে অস্থিরতার দিকে দিচ্ছেন। আগে বলতাম সরকারের একাংশ, একটু রাগঢাক করে বলতাম, এখন বলবো ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার এই কাজটাই করছে। আমাদের জনগণকে খুবই সতর্ক হতে হবে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না, জনগণ পদত্যাগ চায় ডক্টর আসিফ নজরুল, জনগণ পদত্যাগ চায় মাহফুজ, জনগণ পদত্যাগ চায় সজীব ভুইয়ার। কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচরণ করছে, ক্লার্কগিরি করছে, অফিসিয়াল চাকরি করছে, কিন্তু জনতার যে মূল দাবি সেই দাবির পাশে আশেপাশে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না। বরং এই সরকারকে দুর্বল করার জন্য সবচাইতে যদি একজন ব্যক্তি দায়ী থাকে, তার নাম ডক্টর আসিফ নজরুল। অতএব তার পদত্যাগ করা উচিত, তাকে এখন ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে একটি শক্তিশালী নতুন করে এই সরকারকে আরো স্পিডি সরকার গঠন করা উচিত। অনৈক্য সৃষ্টি করেছেন বহু, এই অনৈক্য আর বিশ্বাস করতে চাই না। ৭১-৭৫ আর ওই মুক্তিযুদ্ধে আর অমুক তমুক শেখ হাসিনার মতো ডাল ব্যবহার করে শয়তানি করবা, সেই শয়তানি তোমাদের মাধ্যমে বাংলাদেশের জনগণ করতে দিবে না। বাংলার জনগণ তোমাদের এই সকল শয়তানি মুক্ত বাংলাদেশ দেখতে চায়। আমরা একটা সাম্যের বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা ঐক্যের বাংলাদেশ দেখতে চাই। আর এই সাম্য এবং ঐক্যকে বিনষ্টকারী হিসাবে কাজ করছে আমার দৃষ্টিভঙ্গিতে, আমার চোখে দেখা অবজারভেশনে এই ডক্টর আসিফ নজরুল, সজীব ভুইয়া কিংবা মাহফুজরা। পদত্যাগ করা দরকার ডক্টর আসিফ নজরুলের, মাহফুজের কিংবা সজীব ভুইয়ার। কিন্তু বাংলাদেশে গতকালকের আমরা গুঞ্জন শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। বাংলাদেশের জনগণ একমাত্র এই সরকারের মধ্যে যদি একজন ব্যক্তিকে অকুণ্ঠ সমর্থন দিয়ে থাকেন, তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ বাংলাদেশের জনগণ চায় না। তেমনিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে সেটা এদেশের জনগণ মেনে নিবে না। লক্ষ কোটি জনতা সেটা প্রতিরোধ করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবশ্যই ক্ষমতায় থেকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে একটি গণতান্ত্রিক দেশ উপহার দিয়ে বিদায় নিতে হবে। এটা জনগণের প্রত্যাশা, এটা আমারও প্রত্যাশা, এটা বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশা। কিন্তু জনগণ যে আসল প্রত্যাশা করছে সব সময়, যে বাংলাদেশের এই সরকারকে যারা আজকে ধ্বংস করে দিচ্ছে, বিশেষ করে জুলাই বিপ্লবের চেতনাটাকে যারা মলিন করে দিচ্ছে, জনতা যেই চিন্তায় কথা বলে সেই চিন্তাটাকে যারা নস্যাৎ করে দিচ্ছে, তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নয়,
তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল, কিংবা এই অনৈক্য সৃষ্টির জন্য অবদান রেখেছেন মাহফুজ সাহেব, এবং কেউ কেউ এখন বলার চেষ্টা করেছেন সজীব ভুঁইয়া। এই তিনজন ব্যক্তি ছাড়াও এই উপদেষ্টা পরিষদে হয়তো অনেকেই আছেন যাদের হয়তো বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং আগামীর দেশকে সুন্দর পথে নেয়ার জন্য খুব একটা অবদান নেই, কিন্তু এই তিনজনের ব্যাপারে বাংলাদেশের সকল জনগণ কম বেশি আলোচনা করছে, সমালোচনা করছে যে তাদের এই সরকারে থাকার কোনো অধিকার নেই, তাদের পদত্যাগ করা উচিত। অনেকগুলো কারণে এই কথা বলছে। যেমন সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে উপদেষ্টা আমাদের মাহফুজ সাহেব, তিনি বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার একদিন পরেই যে বিশ্রী ভাষায় কাদা ছড়াছড়িতে লিপ্ত হলেন, ফেসবুকে লেখালেখি করলেন, সে কাণ্ড অনেক লম্বা হয়েছে, বোতল নিক্ষেপ হয়েছে, তার উপরে বোতল নিক্ষেপ করে তিনি এমআরআই করেছেন, টেস্ট করেছেন, বহু ঘটনা বাংলাদেশে কিন্তু সেই সময় ঘটেছে। কিন্তু এই অনৈক্যের পিছনে তার এই সূত্রটা কেন শুরু করলেন, কি তার পাওয়ার ছিল পিছনে? মূলত এরা বিভিন্ন জায়গা থেকে কথা নিচ্ছেন এবং সেগুলোর উপরে জীবনকে পরিচালনা করছেন। মূলত এরা বিদেশি বিভিন্ন সংস্থার সাথে সম্পৃক্ততা রাখছেন, বিদায়ে বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কথা বলছেন। আপনারা মনে করছেন গতকালকে তিনি তো ক্ষমা চেয়েছেন, জাতির কাছে মাপ চেয়েছেন, বিষয়টা কেমন? হ্যাঁ, ক্ষমা চাওয়া অত্যন্ত সুন্দর কাজ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা ক্ষমা চায় এবং ক্ষমা করে। কিন্তু এই ক্ষমাটা কম প্যারায় এসে চাননি। যখন দেখেছে বিভাজনের রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, এখন বাংলাদেশের 0% তাদের উপরে কোনো সমর্থন নেই। এমনকি তাদের খোদ আপনি যদি এনসিপি যে দল আছে জিজ্ঞেস করে দেখবেন যে তোমরা তাকে বিশ্বাস কতটুকু করো, শতকরা এনসিপিরও 80% লোক দেখবেন বলবে যে তার কারণে আমাদের দলটার ক্ষতি হয়ে যাচ্ছে। আমি তাদের পোস্ট, বিভিন্ন লেখালেখি থেকেই এগুলো বলছি। আসিফ নজরুল সম্পর্কে সেই দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের বহু জনগণ প্রত্যাশা করেছে যে তিনি আমাদের জুলাই বিপ্লবকে ব্যাহত করছে, এবং তিনি জনগণের কথা শুনতেই চায় না। এই যে দেশ বিদেশে সফর করে, সাধারণ নাগরিকদের সাথে তার কোনো সাক্ষাৎ নাই। বিদেশে যখন যাচ্ছে একজন প্রবাসী কল্যাণ উপদেষ্টা হিসাবে, তখন প্রবাসীদের সাথে তিনি সরাসরি টক করবেন, বসবেন, জিজ্ঞেস করবেন, সেগুলোতে তার কোনো খবর নাই। আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত দালালদের সাথে তিনি বৈঠক করছেন। আওয়ামী লীগ যাকে যাকে পদ পদবিতে বসিয়েছে, সেই অ্যাম্বাসেডর, সেই অফিসের কর্মকর্তা, তাদেরকে নিয়েই উনি হানিমুনে ব্যস্ত আছেন, কিন্তু উনি কোনো অবস্থায় বাংলাদেশের নাগরিকদের সাথে বসার সময় পায় না। এই যে আজকের বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে সারা বাংলাদেশে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই আসিফ নজরুলই বলেছিল যে আন্দোলন সংগ্রাম, আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই প্রক্রিয়াতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, ছিনিয়ে এই ইনিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে রাখতে চেয়েছিল। পরে বাধ্য হয়ে আমাদের সকলের প্রেশারাইজের কারণে তিনি বলতে বাধ্য হয়েছেন যে না, তিনি এভাবে নয়, আমার নামে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ এত বোকা পেয়েছেন যে আপনি সারাদিন যা ইচ্ছা তাই বলবেন আর সবই ভুল ব্যাখ্যা দেওয়া হয়। জনগণ কি এতটাই বোকা? হ্যাঁ, আপনারা যে মিডিয়ার শিকার হন না সেটা নয়, আমি আপনার পক্ষে ছিলাম, এখনো আপনার যৌক্তিক ভালো কাজের পক্ষেই থাকব, কিন্তু আপনাদের ব্যবহার সুন্দর নয়। আপনারা মানুষকে মানুষ মনে করেন না। আপনারা মানুষের সাথে যে একটা সংযোজন স্থাপন করতে হয়, একটা যে সুন্দর সম্পর্ক করতে হয়, জুলাই বিপ্লবের যোদ্ধাদের সাথে আপনার যে কোঅপারেশন দরকার, সেটা আপনারা করছেন না। বিগত 16 বছর যারা জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার, তাদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না। তো সে কারণে জনগণ মনে করে আপনি আসিফ নজরুলের এখানে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আজকের এই মাহফুজের পদত্যাগ চায়, আজকের সজীব ভুঁইয়ার পদত্যাগ চায়। আমি তো বরং আশঙ্কা প্রকাশ করছি, জনগণ যে জুলাই বিপ্লবে যাদের নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করার জন্য এগিয়েছে, তার মধ্যে অন্যতম কিন্তু এই সজীব ভুঁইয়াও। কিন্তু ওই যে দুষ্ট মানুষদের সাথে চলতে গেলে যেটা হয় আর কি, এখন তার অস্তিত্বটাও পর্যন্ত নষ্ট করে ফেলেছে এই আপনার কি বলে মাহফুজ এবং আপনার ডক্টর আসিফ নজরুল গংদের খপ্পরে পড়ে। এখন আমি তাদের সমালোচনা করছি, এর মানে এই নয় যে তারা ভালো কাজ করলে সমালোচনা করতে হবে না, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এটাকে একটা প্রপার্টি বানিয়ে ফেলেছেন, আপনারা এই উপদেষ্টা পরিষদ থেকে একটা সিন্ডিকেট বানিয়ে ফেলেছেন, আপনারা আপনাদের একক একটা নিজেদের একটা প্রজাতন্ত্র ওখানে বানিয়ে ফেলেছেন, যা ইচ্ছা তাই করছেন, না জনগণের সাথে সম্পর্ক, না জনগণের কাজ করছেন, না জনগণের ইচ্ছে পোষণ করছেন,
পূরণ করছেন কিংবা জনগণের কাছে জবাবদিহিতা করছেন। আপনাদের এই সিন্ডিকেটের বলয় জনগণ ধরতে পেরেছে। এই সজীব ভুঁইয়াও এখন সেই সিন্ডিকেটের অংশ। আপনাদের জন্য সবচেয়ে অশনি সংকেত কি জানেন? সেটা হচ্ছে আপনারা দায়িত্ব থেকে ছেড়ে পাওয়ার পরে যখন আপনি সাধারণ নাগরিক হয়ে যাবেন, আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। আপনাদেরকে এখন আর কেউ স্যার স্যার ডাকে না। আপনাদের সেই সম্মানটা নষ্ট করে ফেলেছেন। আপনাদের অবস্থানটা এখন আর সেই আগের মতো নেই। এই কারণেই নেই যে আপনারা এখানে ঢুকে ভালো কিছু দেখাতে পারেননি। তরুণ ছাত্র সমাজের যারা উপদেষ্টা, তারা দেশের জন্য এমন কিছু দেখাবে যাতে দেশের জনগণ তাদের উপরে আস্থা রাখবে, ভবিষ্যতে তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য প্রচেষ্টা রাখবে। কই এমন কি এক্সাম্পল তৈরি করতে পেরেছেন সজীব ভুঁইয়া? আপনি এমন কি এক্সাম্পল তৈরি করতে পেরেছেন আজকের এই মাহফুজ সাহেব? এমন কি এক্সাম্পল তৈরি করতে পেরেছেন আসিফ নজরুল? বরং আপনারা আমাদের এই বাংলাদেশের বর্তমান সময়ের বিচার অনুযায়ী আপনারা আপনাদের সঠিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়ে যুব সমাজ, ছাত্র সমাজের যে আবেদন ছিল সমাজের কাছে, দেশের কাছে, সে আবেদনটা ধ্বংস হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের জনগণ যাদের পদত্যাগ চায় তারা পদত্যাগ করে না। তারা এখানে বসে থাকে। ওই যে সবাই একই রোগে রোগাক্রান্ত। কেউ ক্ষমতায় গেলে আর সেখান থেকে নামতে চায় না। অনেকে বলতে পারেন অন্যরা পদত্যাগ করলে কি কোনো সমাধান হবে? অন্যরা পদত্যাগ করলে খুব একটা সমাধান হবে সে বিশ্বাস আমি করি না। কিন্তু যে অবস্থায় এখন এই সরকারকে রাখা হয়েছে, এই অবস্থাটা তো আমরা চাইনি। আমরা চেয়েছি এই সরকারটা এমন একটি সরকার হোক যেই সরকারের মধ্য দিয়ে জনগণের যে দাবিটা সেটা পূরণ হোক। আজকের আওয়ামী লীগের বিচার হবে সবার সামনে, সেটা স্পষ্ট হতে হবে। আজকের এই যারা আহত হয়েছে, নিহত হয়েছে, পরিবারগুলো আজকে সবার আগে সহযোগিতা পাবে। আজকে সবার আগে বাংলাদেশের ন্যায্য অধিকার, জনগণের অধিকার, রাজনৈতিক অধিকার থাকবে, হিংসা বিদ্বেষ মুক্ত থাকবে। কিভাবে সম্ভব একটি দলের, মানে আপনি লোক না হয়ে আপনারা উপদেষ্টা, আপনারা হচ্ছে নিরপেক্ষ ব্যক্তি হয়ে আপনারা একটি দলকে টার্গেট নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য বক্তব্য দেন। একজনে বক্তব্য দিয়ে বাংলাদেশে মুজিববাদের সাথে জিয়াবাদকে সংযুক্ত করে জিয়াউর রহমানকে অপমান অপদস্থ করতে গিয়ে বিএনপির সাথে সম্পর্ক নষ্ট করলেন। আর একজনে মন্তব্য করতে গিয়ে জামাত ইসলামের 1971 সালের পার্টটা টেনে এনে আপনি কোন হনুরে যে আপনি 53 বছর পরে বলছেন আমার কাছে, আমাদের কাছে, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে। হ্যাঁ, এরা স্যাবোটাইজ করতে এসেছে। এই যে মিথ্যাচার, এই যে শেখ হাসিনার ন্যারেটিভ, এই যে ভারতের দালালি, এই দালালিগুলোর কারণেই আপনাদের পতন চায় এবং মানুষ পদত্যাগ চায়। আপনাদের লজ্জা শরম বিন্দুমাত্র নেই। রাজনীতি করছেন, বই পুস্তকের রাজনীতি আর বাংলাদেশের প্র্যাকটিসিং রাজনীতি এক নয়। আপনাদের সকল অবদানের জন্য আমরা কৃতজ্ঞভাবে স্বীকার করি, কিন্তু অবদান করে আপনি আমাকে ঘর উদ্ধার করে দিলেন, এরপরে আমার ঘরের মধ্যে দৈনিক আগুন জ্বালিয়ে দিবেন, এই উদ্ধারে তো আমার কোনো বৃহত্তর উপকারের চাইতে ক্ষতি হয়ে যাবে। অতএব এই বাংলাদেশের আগুন হচ্ছে কি? অনৈক্য। এই অনৈক্য বন্ধ করতে হবে, ঐক্যবদ্ধ একটি জাতি গঠন করতে হবে, যেটা শেখ হাসিনা ব্যর্থ হয়েছিল। 1/11 পরবর্তীতে মানুষ হয়তো ভাবছিল যে আওয়ামী লীগ আসছে, হয়তো পরিবর্তন হয়ে নতুন বাংলাদেশ গঠন করবে। কয় মাস, 1-2 মাসের মধ্যেই তাদের আসল চরিত্র নিয়ে আসলো। তারা অনৈক্য তৈরি করলো, কাউকে পাত্তা দিল না। বিএনপি জামাত সবাইকে নির্বিচারে হত্যা করলো, নির্যাতন করলো। পরক্ষণে 15 বছর পরে হলেও তো তাকে কি হয়েছে? পদত্যাগ করতে হয়েছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অর্থাৎ যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদেরকে আপনি নতুন করে তাদের সেই আচরণগুলো যদি আপনারা আবার রেখে দেন, এক্সারসাইজ করেন, পালন করেন, তাহলে আপনাদেরকেও তো জনগণ সেইভাবেই একেবারে পতনের জন্য চেষ্টা চালিয়ে যাবে। আমার বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমি বিশ্বাস করি আরো অ্যাক্টিভ মানুষদেরকে নিয়ে, দেশ প্রেম এবং যারা সত্যি ঝুঁকি নিতে পারে, জনতার কাতারে আসতে পারে, লজ্জা শরম সব কিছু ছেড়ে দিয়ে যারা দেশের জন্য লড়াই করতে পারে, সেই মানুষদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদের অবশ্যই নতুন করে সংস্কার প্রয়োজন। সেই সংস্কার যদি করতে গিয়ে এই 3 জন মানুষদেরকে যদি পদত্যাগ করাতে হয়, তাহলে তাদেরকে পদত্যাগ করানো প্রয়োজন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কেউ পদত্যাগ করাতে চাই না। ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল, আছে, থাকবে, এবং তার যে গুঞ্জন
এই গুঞ্জনটার জন্য মূল দায়ী আমি মনে করি এই তরুণ উপদেষ্টারাই। বাংলাদেশে রাজনীতিতে অনেক কথা বলতে পারেন যে ইউনূসের পদত্যাগের জন্য বিএনপি দায়ী, অন্য দল দায়ী, আর একজন দায়ী, অনেক কথা বলতে পারেন। আমি মনে করি সবকিছুর ঊর্ধ্বে দায়ী হচ্ছে তরুণ এই 3 জন উপদেষ্টারা, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জনগণের দূরত্ব তৈরির জন্য প্রচেষ্টা চালাচ্ছে, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তার উপর ভিত্তি করে নিজেদের আবেগ অনুভূতি সেটা বাস্তবায়নের চেষ্টা করছে, যারা ইউনূস সাহেবকে বিক্রি করে তাদের স্বার্থের জন্য আজকের কাজ করছে। এই আসিফ নজরুল, এই সজীব ভুইয়া, এই মাহফুজরাই এই কাজে সহযোগিতা করছে বলে আমি মনে করি। সহজ কথা, কাদের সাথে বসেছেন বলেন? জুলাইয়ের সৈনিকদের সাথে কোথায় সম্পর্ক আছে? আমি আপনাদের সাথে একবার দেখা করতে গিয়েছিলাম, 2 জনের সাথে পরামর্শ দিয়েছিলাম যে 500 লোকের তালিকা করেন, এম্বাসিগুলো চেঞ্জ করেন, দেশ বিদেশে দেশপ্রেমিক নাগরিকদেরকে বসিয়ে দিন। আপনি দিবেন না, নিবেন না, কাকে দিবেন কাকে নিবেন, সব আওয়ামী লীগ। এভাবে করে দেশ চালাবেন যখন, তখন সেই দেশে আপনার আওয়ামী লীগই বন্ধু হবে, আমাদেরকে বন্ধু হিসাবে পাবেন না। রাজনীতিতে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেছেন, সংগ্রাম করেছেন। কেন করেছেন? শেখ হাসিনা কি আপনার ব্যক্তিগত শত্রু ছিল? না, তিনি দেশ জাতির ক্ষতি করেছে, আপনি মিছিল করেছেন। আজ আপনারা দেশ এবং জাতির ক্ষতি করছেন, সে কারণে আপনাদের পদত্যাগ চায়, এটা জনগণের দাবি। যদিও আমি মনে করি দেশে এখন বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই, আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আসিফ সাহেব, আপনার বিশেষ করে মাহফুজ সাহেব গতকালকের যে পোস্ট করেছেন, ঐক্যের পোস্ট, এটা তার ভেলকিবাজি চাপে পড়ে পোস্ট হলেও আমাদের ঐক্যবদ্ধের বিকল্প কিন্তু আসলে নেই। সে কারণে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হও, আর স্বার্থ ফুরিয়ে গেলে ঐক্যবদ্ধ কেটে দাও, তারপরে যা ইচ্ছা তাই করো। এই সব যে সকল পরিকল্পনা, এগুলোই বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করছে। আমি আপনাদেরকে খুব কাছ থেকে অবজার্ভ করার চেষ্টা করেছি। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে ফেরত এসেছিলাম, কিন্তু 6-7 বছর দেশে আসতে না পারার পরে যখন নতুন করে দেশে এসেছি, এসে দেখলাম আপনাদের দ্বারা সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। জাস্ট আপনারা একটা অফিসিয়াল ক্লার্কের দায়িত্ব পালন করছেন। এই আসিফ নজরুল, এই সজীব ভুইয়া, এই মাহফুজরা শুধুমাত্র সচিবালয় যায় আর বের হয়, অন্য কোনো কাজ নাই। তারা এখন মিটিং আর সিটিং এর মধ্যেই ব্যস্ত থাকে, বাংলাদেশের জনমানুষের চিন্তা নিয়ে তাদের কোনো পরিকল্পনাই নেই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণেই বলছি, বাংলাদেশের জনগণ এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না। জনগণ পদত্যাগ চায় ডক্টর আসিফ নজরুল, জনগণ পদত্যাগ চায় মাহফুজ, জনগণ পদত্যাগ চায় সজীব ভুইয়ার। কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচরণ করছে, ক্লার্কগিরি করছে, অফিসিয়াল চাকরি করছে, কিন্তু জনতার যে মূল দাবি, সেই দাবির পাশে আশেপাশে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না। বরং এই সরকারকে দুর্বল করার জন্য সবচাইতে যদি একজন ব্যক্তি দায়ী থাকে, তার নাম ডক্টর আসিফ নজরুল। অতএব তার পদত্যাগ করা উচিত, তাকে এখন ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে একটি শক্তিশালী নতুন করে এই সরকারকে আরো স্পিডি সরকার গঠন করা উচিত, যেখানে এই সকল দুষ্ট চক্রের লোকগুলো থাকবে না। নতুন মানুষ দিয়ে একটি সোনার বাংলাদেশ গঠনের প্রত্যয়ে একটি মন্ত্রী পরিষদ সাজানো দরকার, উপদেষ্টা পরিষদ সাজানো দরকার। বাংলাদেশের মানুষ নিয়ে বহু তালবাহনা করেছে এরা, এই তালবাহনা আর বিশ্বাস করতে চাই না। অনৈক্য সৃষ্টি করেছেন বহু, এই অনৈক্য আর বিশ্বাস করতে চাই না। ৭১-৭৫ আর ওই মুক্তিযুদ্ধে আর অমুক তমুক শেখ হাসিনার মতো ডাল ব্যবহার করে শয়তানি করবা, সেই শয়তানি তোমাদের মাধ্যমে বাংলাদেশের জনগণ করতে দিবে না। বাংলার জনগণ তোমাদের এই সকল শয়তানি মুক্ত বাংলাদেশ দেখতে চায়। আমরা একটা সাম্যের বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা ঐক্যের বাংলাদেশ দেখতে চাই। আর এই সাম্য এবং ঐক্যকে বিনষ্টকারী হিসাবে কাজ করছে আমার দৃষ্টিভঙ্গিতে, আমার চোখে দেখা অবজারভেশনে এই ডক্টর আসিফ নজরুল, সজীব ভুইয়া কিংবা মাহফুজরা। তাদের নীতি আদর্শ ঠিক রাখা উচিত, স্ট্রং ভয়েস থাকা উচিত। জনতার কাতারে চলে আসেন। আপনি যদি মনে করেন যে এখানে দায়িত্ব পালন করতে গিয়ে শত্রু হয়ে যাবেন, থাকছেন কেন? আসুন, আমাদের সাথে আগের মতো করেই আপনি রাজপথে চলে আসুন। এই দেশকে গঠন করতে হলে ঐক্যের বিকল্প নাই, ঐক্যের বিকল্প নাই, সহমর্মিতার বিকল্প নাই। সবাইকে ধন্যবাদ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনার যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।